আজকে আমরা কি নিয়ে আলোচনা করতে যাচ্ছি বলতো? আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি দুতরফা দাখিলা পদ্ধতি নিয়ে। সো আর কথা বাড়াবো না, চলো ক্লাসটা শুরু করি। আচ্ছা, প্রথমে আমরা শিখবো দুতরফা দাখিলা পদ্ধতি কি বা কাকে বলে। ঠিক আছে? আচ্ছা, দুতরফা দাখিলা পদ্ধতি কি এটা যদি আমি সহজে বা এক কথায় বলতে চাই, ভাই, যে লেনদেনটা আমার দ্বৈত সত্তা প্রকাশ করা হয় বা দুইটা সত্তা প্রকাশ করে সেটা কি দুতরফা দাখিলা পদ্ধতি। বহির ভাষায় বলতে গেলে কি হয়, অর্থের অঙ্কে পরিমাপযোগ্য লেনদেনকে যখন আমি দ্বৈত সত্তায় প্রকাশ করব সেটাকে দুতরফা দাখিলা পদ্ধতি বলা হয়। এখন এই দুতরফা দাখিলা পদ্ধতি আবিষ্কার করছে কে? আমাদের লুকা প্যাসিওলি। লুকা প্যাসিওলিকে, তিনি ইতালির গণিতবিদ লুকা প্যাসিওলি 1494 সালে এটা আবিষ্কার করছে। এবং এটা ডিরেক্টলি আবিষ্কার করে নাই, তিনি একটা বই লিখছিলেন যেটা আমাদের 5টা অংশে বিভক্ত ছিল। বইটার নাম কি আমরা জানি? সুম্মা দি অ্যারিথমেটিকা জিওমেট্রিয়া প্রপোশনিয়েট প্রপোশনালিটা। এই বইয়ের 5টা অংশে বিভক্ত এবং এই বইয়ের যে কোনো একটা অধ্যায় বা যে কোনো একটা খণ্ডে আমাদের দুতরফা দাখিলা পদ্ধতিটা ছিল। দুতরফা দাখিলা পদ্ধতি হচ্ছে তোমার একটা বিজ্ঞানসম্মত পদ্ধতি, এটা এমসিকিউ আসতে পারে। সো আবার যদি বলতে যাই যে দাখিলা বা দুতরফা দাখিলা পদ্ধতি জিনিসটা কি, অর্থাৎ প্রতিটা লেনদেনকে আমি যখন দ্বৈত সত্তায় প্রকাশ করব সেটাই দুতরফা দাখিলা পদ্ধতি। চলো একটা উদাহরণ মাধ্যমে ক্লিয়ার হয়ে যাই। বেতন প্রদান করা হলো, বেতন প্রদান, ওকে, এখানে বেতন প্রদান একটা লেনদেন। ধরো 50,000 টাকা বেতন প্রদান, তাই না? এখানে দুইটা পক্ষ বের করো, দুইটা পক্ষ কি, একটা বেতন হিসাব, একটা বেতন, আর একটা কি, নগদান। অর্থাৎ বেতন আমার জন্য একটা ব্যয়, এটা শিখবো কেন কি হয়েছে, এটা সব শিখবো আজকে। বেতন, নগদান, এখানে দুইটা পক্ষ, এটাকে বললে কি দ্বৈত সত্তা। অর্থাৎ প্রতিটা লেনদেনকে আমি দ্বৈত সত্তা প্রকাশ করব এবং সমান অঙ্কের আদান প্রদান হবে। যেমন ডেবিট, বেতন কি ডেবিট, নগদান কি ক্রেডিট, এবং দুইটা জায়গায় 50,000 হবে, তাহলে সমান অঙ্কের আদান প্রদান হয়েছে, দ্বৈত সত্তা প্রকাশ করা গেছে, এটাই তো দুতরফা দাখিলা পদ্ধতি। আর একটা যদি উদাহরণ দেই, যেমন দেখো ভাড়া প্রাপ্তি, তুমি ভাড়া পাইছো, ভাড়া পাইছো, কি পাইছো, ভাড়া পাইছো, তাহলে কি পাবা, নগদ টাকা পাবো না, নগদান, আর কি ভাড়ায়, তাই না? নগদান ডেবিট হবে, ভাড়ায় ক্রেডিট হবে। কথা কথা ভাড়ায় তোমার মনে করো ভাড়া প্রাপ্তি 10,000 টাকা, দুইটা পক্ষ দ্বৈত সত্তা, এইটাই দুতরফা দাখিলা পদ্ধতি। তেমন একটা কঠিন না, একেবারে সহজ। আচ্ছা, এখন দেখবো আমাদের মূলনীতি। দুতরফা দাখিলা মূলনীতি থেকে আমাদের একটা এমসিকিউ আসে, সো এটা একটু আমরা ভালো করে বুঝবো। আচ্ছা, কিছু কিছু আমাদের মূলনীতি আছে বা দুতরফা দাখিলা মূলনীতি বা বৈশিষ্ট্যগুলো কি কি। ফার্স্ট ওয়ান কি হচ্ছে তোমার দ্বৈত সত্তা, এটা আমার অলরেডি শেষ। দ্বৈত সত্তা মানে কি, আমরা একটা আগে তোমার জাবেদারা করিনি যে বেতন ডেবিট ছিল, তাই না? বেতন ডেবিট, নগদান ক্রেডিট, এইটার মাধ্যমে পুরোটা বুঝিয়ে দিব আজকে। দেখো দ্বৈত সত্তা, যে একটা লেনদেনের দুইটা সত্তা থাকবে বা দুইটা পক্ষ থাকবে, একটা ডেবিট থাকবে একটা ক্রেডিট থাকবে এবং সমান একটা আদান প্রদান থাকবে, এটা কি ছিল দুতরফা দাখিলা পদ্ধতি। এই যে দ্বৈত সত্তা, দুইটা সত্তা, ঠিক আছে। এন্ড সেকেন্ড ওয়ান দেখো তোমার ধাতা ও গ্রহীতা। আচ্ছা, দাতা ও গ্রহীতা জিনিসটাই দেখো, যে সুবিধা দিবে উনি ধাতা, আর যে সুবিধা নিবে উনি কি গ্রহীতা, ঠিক আছে। ওকে, এখানে কে সুবিধা দিচ্ছে বা কে নিচ্ছে, বুঝতে পারছো তো? এন্ড 3 নম্বর দেখো আমার ডেবিট ও ক্রেডিট করা। এই যে বেতন আমরা ডেবিট করলাম, নগদান ক্রেডিট করলাম, এই যে উদাহরণ শেষ। ডেবিট ও ক্রেডিট করা, প্রত্যেকটা লেনদেনে আমার একটা ডেবিট থাকবে, একটা ক্রেডিট থাকবে। আর একটু যদি একটু অ্যাডভান্স বলি, যে যদি আমাদের দুইটা ডেবিট ক্রেডিট থাকে, যেমন এখানে দুইটা, একটা ডেবিট একটা ক্রেডিট, তাই না? এটাকে আমরা কি বলি, সরল দাখিলা, সরল দাখিলা। আবার আমরা কিছু কিছু জাবেদা দেখবো, ওই যে ভাট্টা জাবেদা দেখবো কি, দুইটা দুইটা ডেবিট থাকে একটা ক্রেডিট থাকে, বা দুইটা ক্রেডিট থাকে একটা ক্রেডিট থাকে, তখন একের অধিক যদি ডেবিট ক্রেডিট থাকে সেটাকে বলে আমরা কি মিশ্র দাখিলা। এইটা যদি তোমরা পরীক্ষা আসবে না, তোমরা জেনে নিতে পারো আর কি, জানার জন্য মিশ্র দাখিলা, ঠিক আছে। এখন আমাদের 4 নম্বর কি, 4 নম্বর কি দেখো, প্রথমটা কি দ্বৈত সত্তা ছিল, ধাতা ও গ্রহীতা ছিল, ডেবিট ও ক্রেডিট করা। 4 নম্বর কি তোমার দেখো সমান অঙ্কের আদান প্রদান, সমান অঙ্কের আদান প্রদান, আদান
প্রদান। সমানকে আদান প্রদান হয়েছে কিনা, এই যে আমার বেতন ছিল কত 50,000 টাকা, ডেবিটও 50,000 করছি, নগদও 50,000 করছি, সমানকে আদান প্রদান। লাস্ট ওয়ান সামগ্রিক ফলাফল। আমাদের এমসিকিউ আসলে মাথায় রাখবা যে হিসাব দুই দফা দাখিলা পদ্ধতির মূলনীতি কয়টি, এমসিকিউ আসে কিন্তু 5টি, ঠিক আছে, এটা এমসিকিউ আসতে পারে। সামগ্রিক ফলাফল অর্থাৎ এটা কি ভাইয়া, যেহেতু আমি ডেবিট ও ক্রেডিট অঙ্কে সমানকে আদান প্রদান করতেছি এবং আমি জানি ডেবিট দিকের যোগফল এবং ক্রেডিট দিকের যোগফল সমান হবে, এই জন্য আমার প্রতিষ্ঠানের সামগ্রিক ফলাফলটা কিন্তু সমানই হচ্ছে। এটা কি সামগ্রিক ফলাফল। এই যে 5টা ছিল আমাদের মূলনীতি বৈশিষ্ট্য, আশা করি তোমরা বুঝতে পারছো। এখন ভাইয়া আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করবো এটা মোস্ট ইম্পর্টেন্ট টপিক। এই টপিকটা তোমরা যে বুঝতে পারো তোমাদের যাবে এখন সমস্যা থাকবে না। চলো শুরু করি। আমরা এখন আলোচনা করব হিসাব নিয়ে। আচ্ছা, আমরা হিসাবের সমীকরণ তো জানি তাই না, সমীকরণটা কি ছিল, a ইকুয়ালস টু এল প্লাস ও ই। এইটাই কি আমার মূল সমীকরণ বা মূল উপাদান ছিল, কি ছিল দেখো, সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব। সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব। আমরা আমাদের আগের ক্লাসে জানছিলাম কি মালিকানা সত্ত্ব উপাদান ছিল কয়টা, 4টা ছিল। কি কি ছিল দেখো, আয়, ব্যয়, উত্তোলনও ছিল, বাট উত্তোলনটা আমরা এখানে দিব না। আমরা যদি এমসিকিউতে আসে যে হিসাব কত প্রকার, হিসাব মূলত কত প্রকার, আমরা এমসিকিউ দিব কি হিসাব মূলত 5 প্রকার। হিসাব মূলত কত প্রকার, 5 প্রকার। সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব, আয় ও ব্যয়, ঠিক আছে, ওকে। তারপর আমরা এই যে মালিকানা সত্ত্ব প্রদান যদি ভাঙ্গি আমরা কি বের হয়, আয়, ব্যয় এবং উত্তোলন। এখন ভাই আমরা জানবো যে ভাই কোনটা বৃদ্ধি পেলে ডেবিট, কোনটা কমলে ক্রেডিট, আবার কোনটা বৃদ্ধি পেলে ক্রেডিট, কোনটা আছে না। চলো শুরু করি। আচ্ছা দেখো, আমি তোমাদেরকে একেবারে শর্টকাটে শিখিয়ে দেব যাতে পরীক্ষা হলে এত প্যারা নিতে না হয়। দেখো প্রথমে কি আমরা সম্পদ, ব্যয়, উত্তোলন। ভাইয়া সম্পদ, ব্যয়, উত্তোলন মুখস্থ করো। সম্পদ, ব্যয়, উত্তোলন, এই 3টা জিনিস যদি বাড়ে, বৃদ্ধি পায়, তাহলে কি ডেবিট হবে। কি হবে, ডেবিট হবে। বৃদ্ধি হলে কি হয়, ডেবিট। জাস্ট আবার সম্পদ, ব্যয়, উত্তোলন, এই 3টা জিনিস বৃদ্ধি পায়, কি হবে, ডেবিট হবে। যদি হ্রাস পায় বা কমে যায় তাহলে কি ক্রেডিট, তাই না। এখন সম্পদ কি আমরা তো জানি, ব্যয় কি, ব্যয়ের ফলে একটা দেখো, ব্যয় একটু বলি, ব্যয় জিনিসটা কি, এই ব্যয় আমার মালিকের সাথে কমায় দেয়। ব্যয় হচ্ছে আমার আয়ের অপোজিট বা আয়ের বিপরীত, ওইটা আমার মালিকের সাথে কমায় দেয়। উত্তোলন, উত্তোলন আমার মালিকের সাথে কমায় দেয়, তাই না। এখন উত্তোলন তো অনেক রকম হয়ে থাকে, নগদ উত্তোলন হয়, পণ্য উত্তোলন হয়, এগুলো পরবর্তী আমরা জানবো। সো আবার বলি, সম্পদ, ব্যয়, উত্তোলন, এই 3টা জিনিস যদি বৃদ্ধি পায় ডেবিট, হ্রাস পেলে ক্রেডিট, মাথায় রাখো তাইলেই হবে। আচ্ছা এখন আমরা একটা একটা উদাহরণ দেব। দেখো সম্পদ বৃদ্ধি পায়, দেখো আসবাবপত্র ক্রয়, আসবাবপত্র ক্রয়, 1 টাকা বসায় দাও যে আসবাবপত্র আমাদের জন্য সম্পদ, তাই না। এই সম্পদ বৃদ্ধি পেলে কি হবে, ডেবিট হবে, তাহলে আসবাবপত্র হিসাব ডেবিট। জাস্ট বুঝো, আসবাবপত্র ডেবিট হবে। এখন আসবাবপত্র করে করছি কি দিয়ে, নগদ টাকা দিয়ে। আমরা জানি কি সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট, সম্পদ বৃদ্ধি পেয়েছে ডেবিট। এখন নগদ টাকা তো আমার জন্য সম্পদ, তো সম্পদ চলে গেলে কি হবে, ক্রেডিট হবে। সো নগদান হিসাব ক্রেডিট, একেবারে সহজ তাই না। সো নগদান হিসাব ক্রেডিট, নগদান ক্রেডিট, বুঝতে পারছি। ওকে, এন্ড সেকেন্ড ওয়ান কি ছিল আমাদের, কি ছিল বলো, সেকেন্ড ওয়ান ছিল আমাদের ব্যয়। বলছিলাম কি ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট, হ্রাস পেলে ক্রেডিট। এখন দেখো বেতন প্রধান, ব্যয় কি না, বেতন প্রধান, চাবে তো বলো বা হিসাবটা বলো।
যে বেতন, বেতন ডেবিট হবে, নগদান ক্রেডিট, সেম জিনিস। আমি বলছি কি, ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট, বেতন নেওয়ার জন্য কি একটা ব্যয় ছিল, ব্যয় বৃদ্ধি পেয়েছে, কি করছি, ডেবিট করছি। জাস্ট দেখো মিলিয়ে নাও। নগদান হিসাব ক্রেডিট, নগদটা কি আমরা জানি সম্পদ, সম্পদ কখন ক্রেডিট হয়, যখন এটা হ্রাস পায়। বেতন দিতাম নগদ টাকায় দিই, আমার নগদ টাকা কমে যাচ্ছে না, এই জন্য কি এটা নগদান হিসাব ক্রেডিট। বুঝতে পারছো তো? লাস্ট ওয়ান, উত্তোলন। দেখো আরেকটা উদাহরণ দিই, উত্তোলনের উদাহরণ দিই। আচ্ছা মনে করো উত্তোলন করা হলো, উত্তোলন, উত্তোলন করা হলো, এটা মালিক করে থাকে তাই না, উত্তোলন করা হলো। এরকম উত্তোলন থাকলে আমরা এটাকে নগদ উত্তোলন ধরে নিই। উত্তোলন করা হলো মনে করো 2000 টাকা। এখন উত্তোলন কি, আমরা জানি কি উত্তোলন যদি বৃদ্ধি পায় তাহলে কি হবে, ডেবিট হবে। সো উত্তোলন হিসাব ডেবিট, উত্তোলন ডেবিট। এখন মালিক উত্তোলন করে কি নিতেছে, নগদ টাকা নিতেছে। নগদ টাকা কি আমার জন্য সম্পদ, আর সম্পদ যদি হ্রাস পায় বা কমে যায় তাহলে কি হবে ভাইয়া, ক্রেডিট হবে। নগদান হিসাব ক্রেডিট, নগদান ক্রেডিট। আর কোনো সমস্যা থাকার কথা আশা করি আর সমস্যা নেই। লাস্ট ওয়ান বলি, সম্পদ ব্যয় উত্তোলন, বৃদ্ধি পেলে ডেবিট, হ্রাস পেলে ক্রেডিট। মুখস্থ করো। আচ্ছা এখন আমাদের আর তিনটা জিনিস আছে না, ওকে কি বলতো, আয়, দায়, মূলধন। এই আয় দায় মূলধন বৃদ্ধি পেলে কি হবে, জাস্ট উল্টে দাও, ওইটার উল্টা, ঠিক আছে। বৃদ্ধি পেলে কি হবে, তোমার ক্রেডিট হবে, হ্রাস পেলে ডেবিট হবে, শেষ। আয় দায় মূলধন, আয় দায় মূলধন, এই তিনটা জিনিস যদি তোমার বৃদ্ধি পায় ক্রেডিট, হ্রাস পেলে ডেবিট। বুঝে গেছে? উদাহরণের মাধ্যমে আমরা এখন বুঝবো। প্রথমটা দেখো, আয় কি, আয়, আয় কিভাবে হয়, পণ্য বিক্রি করলে তাই হয়, পণ্য বিক্রয় করলাম। বিক্রয়, উদাহরণ দিই, বিক্রয় ধরো 8,000 টাকা বিক্রি করছি, বিক্রয় 8,000 টাকা, ঠিক আছে, বিক্রি করলাম, আয় হয়। এখন আমরা জানি কি, আয়, আয় বৃদ্ধি পেলে কি হয়, ক্রেডিট হয়। সো বিক্রয় হিসেব কি হবে, ক্রেডিট হবে, বিক্রয় ক্রেডিট। তাহলে ভাইয়া নগদ ডেবিট কোনটা, আচ্ছা পণ্য বিক্রি করলে আমার আয় এটা জানি, আর আয় বৃদ্ধি পেলে ক্রেডিট এটাও জানি, কারণ পণ্য বিক্রি করতে আমি নগদ টাকা পাই তাই না। আবার নগদ, নগদ টাকা কি আমার সম্পদ, আর সম্পদ বৃদ্ধি পেলে কি হয়, ডেবিট হয়। সিম্পল না? সো নগদ, নগদ তোমার ডেবিট। বুঝতে পারছো? ওকে। তারপর দেখো দায়, দায়টা কি, দেখো দায়টা কি আমরা তো জানি, এটা নিয়ে ডিটেলসে যাব না। যে বাকিতে পণ্য ক্রয়, দেখো বাকিতে পণ্য ক্রয়, দেখো বাকিতে পণ্য ক্রয়, বাকিতে পণ্য ক্রয় করলে কি বাড়ে ভাইয়া, পাওনাদার বাড়ে। পাওনাদারের জন্য কি একটা দায়, আর দায় বৃদ্ধি পেলে কি হয়, ক্রেডিট হয়। সো পাওনাদার হিসাব ক্রেডিট লেখো। সো পাওনাদার লিখবে কি, ক্রেডিট, ক্রেডিট। আর যেহেতু পণ্য ক্রয় করছো ভাইয়া, পণ্য ক্রয় করলে কি হয়, ব্যয় হয় না, ব্যয় হয় কি না, আর ব্যয় বৃদ্ধি পেলে কি হয়, ব্যয় বৃদ্ধি পেলে কি হয়, ডেবিট হয়। সো ক্রয় হিসাব ডেবিট, ক্রয় ডেবিট। বুঝতে পারছো? বুঝছি তো? ওকে। এন্ড লাস্ট আমাদের মূলধন। দেখো মূলধন উদাহরণ সহজ, যে ব্যবসায় মূলধন আনা হলো, মূলধন আনয়ন, মূলধন আনয়ন, মূলধন আনয়ন, ঠিক আছে। মূলধন আনয়ন 1,00,000 টাকা। আচ্ছা টাকাটা তোমরা লেখা নাও, মূলধন আনয়ন কি 1,00,000 টাকা। যাবে যা বলো, আমরা বলছিলাম কি মূলধন কি আমার বৃদ্ধি পেলে কি হবে, ক্রেডিট হবে। সো মূলধন হিসাব কি লিখবো, ক্রেডিট লিখবো, 1/1 তাই না। মূলধন কি ক্রেডিট 1,00,000 টাকা। এখন মূলধন তো আমি আনছি, তাহলে ব্যবসা প্রতিষ্ঠান পাইছি কি, ক্যাশ, ক্যাশ পাইছে না। ক্যাশ কি সম্পদ, তাহলে সম্পদ বৃদ্ধি হয়েছে, সম্পদ বৃদ্ধি পেলে কি হয়, ডেবিট হয়। সো নগদ ডেবিট। বুঝতে পারছি? আর তো কোনো সমস্যা থাকার কথা না। সো আবার লাস্ট রিভিশন দেই, সম্পদ ব্যয় উত্তোলন, বৃদ্ধি পেলে ডেবিট, হ্রাস পেলে ক্রেডিট, আয় দায় মূলধন, বৃদ্ধি পেলে ক্রেডিট, হ্রাস পেলে ডেবিট। শেষ হিসাব, হিসাবের 14 গোষ্ঠী শেষ, আর কোনো সমস্যা হবে না। এখন আমরা নেক্সট টপিকে যাই, চলো।
আমাদের লাস্ট এন্ড ফাইনাল টপিক কি দেখো, রক্ষিত হিসাবে বই। আমরা আমাদের দুতরফা দাখিলা পদ্ধতিতে কিছু বই সংরক্ষণ করি, তাই না? এই বইগুলো অনেক রকম হয়ে থাকে, জাবেদা খতিয়ান, জাবেদা করি খতিয়ানও করি। আচ্ছা জাবেদা করি, জাবেদা কি করি, জাবেদা করি। তারপর কি করি, আমার খতিয়ান করি। এগুলো আমরা জানি তো, তাই না? আমরা তো টেস্ট পরীক্ষার সামনে জানার কথা আমাদের। জাবেদাটা কি ভাইয়া? জাবেদা হচ্ছে হিসেবে প্রাথমিক বই, একেবারে প্রাইমারি স্টেপে আমরা প্রস্তুত করি। আর খতিয়ান কি, পাকা বই বা স্থায়ী বই, যাই বলো, পাকা বই খতিয়ান। এখন এই জাবেদা তো বিভিন্ন প্রকার আছে ভাইয়া, জাবেদা বিভিন্ন প্রকার আছে না? আমরা পড়ছি, মনে আছে ওই যে দলিল অধ্যায়, ক্রয় জাবেদা থাকে, বিক্রয় জাবেদা থাকে। তো দেখো, জাবেদাকে আমরা ভাগ করতে পারি অনেক ভাবে। ক্রয় জাবেদা, আচ্ছা ভাইয়া, ক্রয় জাবেদা জিনিসটা কি বলেন তো? ক্রয় জাবেদা হচ্ছে ওই যে বাকিতে পণ্য ক্রয়ের জন্য যে জাবেদা তৈরি করা হয়, সেটা কি ক্রয় জাবেদা, বাকিতে পণ্য ক্রয়ের জন্য। নেক্সট ওয়ান কি, বিক্রয়। বিক্রয়টা কি, বাকিতে পণ্য বিক্রয়ের জন্য যে জাবেদা প্রস্তুত করি, ওইটা কি বিক্রয় জাবেদা। আরো আছে দেখো, আরো আছে কি কি দেখো, ক্রয় ফেরত, ক্রয় ফেরত। এই ক্রয় ফেরত জিনিসটা কি দেখো, যখন বাকিতে ক্রয়কৃত পণ্যটা যখন আমার ফেরত দেই বা ফেরত প্রদান করা হয়, তখন কি ক্রয় ফেরত জাবেদা। বাকিতে ক্রয়কৃত পণ্য ফেরত প্রদান করা হলে আমরা ক্রয় ফেরত জাবেদা প্রস্তুত করি, পারি এগুলা। আর ক্রয় ফেরত জাবেদা কোনটা থেকে প্রস্তুত করা হয় জানো? ডেবিট নোট দেখে, মনে আছে? ওই ক্লাসটা ভালোভাবে করলে সমস্যা থাকার কথা না। ডেবিট নোট দেখে আমরা কি ক্রয় ফেরত জাবেদাটা প্রস্তুত করি। বিক্রয় ফেরত, আচ্ছা, বাকিতে বিক্রয়কৃত বা ধারে বিক্রয়কৃত পণ্যটা যখন ফেরত আসে আমার কাছে, তখন কি প্রস্তুত করি, বিক্রয় ফেরত জাবেদা প্রস্তুত করি। আর এটা কি দেখে প্রস্তুত করি, ক্রেডিট নোট। ওকে, এন্ড আরো আছে দেখো, নগদ প্রাপ্তি, নগদ প্রাপ্তি। নগদ প্রাপ্তি জাবেদাটা কি, অর্থাৎ একটা হিসাবকালে আমি যত টাকা নগদ পাইছি, অর্থাৎ যত টাকা আমার কাছে নগদ আসছে, এটা কি নগদ প্রাপ্তি জাবেদা। এই নগদ প্রাপ্তি জাবেদা আমি কি দেখে প্রস্তুত করতাম বলতো? কি দেখে, ক্যাশ মেমো দেখে, তাই না? এটা বিক্রেতা প্রস্তুত করতো না, ক্যাশ মেমো দেখে বিক্রেতা নগদ প্রাপ্তি জাবেদা প্রস্তুত করতো, আর ক্রেতা ক্যাশ মেমো দেখে নগদ প্রদান জাবেদা প্রস্তুত করতো। নগদ প্রদান জাবেদা আছে আমাদের, নগদ প্রদান, বুঝে গেছে? নগদ প্রদান কি, একটা নির্দিষ্ট হিসাবকালে আমার কাছ থেকে যত টাকা চলে গেছে, ওটা কি নগদ প্রদান জাবেদা। ঠিক আছে, এই যে। আর লাস্ট একটা আছে, এটা কি প্রকৃত জাবেদা, তাই না? আচ্ছা, প্রকৃত জাবেদাটা কি বলতো? প্রকৃত জাবেদা এই যে আমাদের 2 4 6, ছয়টার ভিতরে বা যেই জাবেদাটা আসবে না বা যে লেনদেনটা আসবে না, ওই লেনদেনটা প্রকৃত জাবেদা যাবে। একেবারে শর্টকাট, এই ছয়টা জাবেদার ভিতরে যে লেনদেনটা আসবে না, ওই লেনদেনগুলো তোমার প্রকৃত জাবেদা যাবে। শেষ। এটার উপরে আমরা একটা সেকেন্ড পার্ট নেব। সেকেন্ড পার্টে আমরা হিসাব চক্র, একটা থাকলে আলোচনা করব। আশা করি ক্লাসটা তোমার ভালো লেগেছে, এবং ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুদেরকে জানিয়ে দাও।